আমার এই ভিডিওটা হচ্ছে ক্লাসিক বইয়ের ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমি 3টে ক্লাসিক বই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব বইগুলো নিয়ে একটা মোটামুটি একটা মানে কি বলা যেতে পারে সাবজেক্টিভ আইডিয়া আপনাদেরকে দেওয়ার, যাতে আপনাদের এই ডিসিশনটা নিতে সুবিধা হয় যে আপনারা বইগুলো সংগ্রহ করবেন না করবেন না। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম বইটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই, ছবির দেশে কবিতার দেশে, সুনীল গঙ্গোপাধ্যায়। দাম হচ্ছে 350। আমার কাছে যে কপিটা রয়েছে, কপিটাও 3-4 বছর আগেকার কপি, আমি এটা দ্বিতীয়বার পড়লাম। আর পেজ নাম্বার হচ্ছে 265। বইয়ের ভিতরে অনেক ছবি আছে, সেগুলো আপনারা যখন পড়বেন তখন দেখবেন। এখানে ক্যামেরায় অতটা ভালো হয়তো আসবে না, বইটাকে খুলে দেখাই। বইটা এরকম দেখতে। আর আনন্দ পাবলিশারের পেজ প্রিন্ট ওগুলো দেখানোর দরকার নেই। এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিচয়, এখানে ব্লার্ব, এই সমস্ত কিছু রয়েছে। ছবির দেশে কবিতার দেশে এই নামটা শুনে বোঝা যাচ্ছে সুনীলের ফ্রান্স বিভিন্ন সময়ের ঘুরতে যাওয়ার গল্প। এবং সুনীল ফ্রান্স গেছিলেন প্রথমে আমেরিকা দিয়ে শুরু করেছেন, তারপর আমেরিকা থেকে প্রথমবার উনি ফ্রান্সে যান, সেখান থেকে এই উপন্যাসের শুরু। এটা একটা নন ফিকশন। বইটা কেন ভালো সেটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু খুব শর্টে বললে বইটা ভালো হওয়ার একটা বড় কারণ হচ্ছে সুনীল এটাকে একটা অটোবায়োগ্রাফি হিসাবে ট্রিট করেছেন। কারণ যে কোনো ভ্রমণ কাহিনী হচ্ছে পার্শিয়াল অটোবায়োগ্রাফি, আংশিক আত্মজীবনী। তাই আত্মজীবনীর প্রতি একটা অনেস্ট অ্যাপ্রোচ থাকা উচিত, খুব অনেস্টি দেখানো উচিত। সুনীল সেটা দেখিয়েছেন। কেন দেখিয়েছেন বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে সুনীলের একটা খুব অ্যাট্রাকটিভ গদ্য লেখার কায়দা, যেটাকে আমি কিছুদিন আগে একটা জায়গায় লিখেছিলাম, এই রিভিউটা, রিটেন রিভিউ। সেখানে আমি বলেছিলাম আমার মায়ের হাতের রান্না পায়েস খেলে যেরকম ফিলিং হয়, যে মাখো মাখো ফিলিংটা হয়, সুনীলের গদ্যের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। অ্যাট্রাক্ট করে খুব মারাত্মকভাবে। তবে না আমরা রিভাইজ করি, এটা কিন্তু আমি রিভাইজ করছি, এর আগে যখন পড়েছিলাম আমি ভিডিও করিনি, সেরকম একটা ব্যাপার রয়েছে। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বইটার মধ্যে বিভিন্ন সময় ওনার ফ্রান্সে গিয়ে বিভিন্ন সময় ফরাসি দেশের মানে শিল্প সংস্কৃতি, এই সমস্ত কিছুকে উনি গল্পের মধ্যে বা উপন্যাসের মধ্যে বা বলা যেতে পারে নন ফিকশনের মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ এটা পড়লে পাঠক কিন্তু শিল্প সংস্কৃতি, কবিতা, ছবি, এই সমস্ত বিষয়ে অনেকটাই নলেজ গেইন করবে এবং অ্যাট দ্য সেম টাইম আননোয়িংলি গেইন করবে। কারণ পাঠককে জ্ঞান দিচ্ছি এই কায়দায় সুনীল কিন্তু করেননি, মানে লেখাটা লেখেননি। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট দিক বলে যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে সুনীল বুঝতে পেরেছিলেন যে বেশি মানে বর্ণনা খুব দীর্ঘায়িত করলে কোনো কিছুর, তাহলে সেটা খুব পাঠককে একঘেয়ে একটা ফিলিং দিতে পারে। সেই উনি কী করেছিলেন, একটু একটু বর্ণনার সঙ্গে সঙ্গে অ্যানেকডোট, একটা খুব মজার মজার ঘটনা, এগুলোকে উনি জুড়তে জুড়তে গেছেন। এবং ওটাই হচ্ছে লেখার কায়দা, বড় লেখকদের ওটাই লেখার কায়দা। এবং ওইটা দিয়েই গল্পটাকে উনি ছক্কা হাঁকিয়েছেন, বা এই উপন্যাসে উনি ছক্কা হাঁকিয়েছেন। মানে দুর্দান্ত বললেও কম বলা হয়, অত্যন্ত ভালো শিল্প সংস্কৃতি বোধ সম্পন্ন একটা দারুণ নন ফিকশন, এবং খুব সৎভাবে লেখা একটা নন ফিকশন। এটা পড়ে দুর্দান্ত লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এর পরেরটা আরও একটা ক্লাসিক, সেটা হচ্ছে কালকুট, অর্থাৎ সমরেশ বসুর লেখা অমৃত কুম্ভের সন্ধানে। বইটার পাবলিশার হচ্ছে মৌসুমী। এখানে দেখলাম পাবলিশারটা অতটা বেশি মনে থাকে না। আর বইয়ের দাম দেখি, এটারও দাম 350, আর পেজ নাম্বার হচ্ছে 244। এটা সম্প্রতি পড়েছি, এটা এর আগে নাম শোনা থাকলেও পড়া হয়নি। এর পেজ প্রিন্ট কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই। এটা কিন্তু ভালো, মৌসুমী প্রকাশনের। আমি ঠিক বুঝতে পারছি না যে এটার কপিরাইট উঠে গেছে, অনেক পাবলিশার এটাকে ছাপে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। আর এর কিন্তু কোনো কভার নেই, এই অবধি রয়েছে। এখানে ছোট্ট একটু ব্লার্ব দেওয়া আছে, লেখক পরিচিতি বা ওই টাইপের কিছু তো দেখতে পাচ্ছি না আমি এখানে। এটা হচ্ছে 1954 সালে মহাকুম্ভ মেলা। আপনারা নিশ্চয়ই জানেন মহাকুম্ভ মেলা হচ্ছে যখন ইয়েতে মানে এলাহাবাদে কুম্ভ মেলা হয়, সেটাকে বলা হয় মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা বিভিন্ন জায়গায়, উজ্জয়ন, নাসিক, বারাণসী, এরকম করে এলাহাবাদে যখন হয়। তো 1954 আগের মহাকুম্ভ মেলা হয়েছিল 1942-এ। তো স্বাভাবিকভাবে 1942 এই সব মানে এই ইয়ারটা শুনে আপনারা বুঝতে পারছেন সে বছর ছিল হচ্ছে গান্ধীজির কুইট ইন্ডিয়া মুভমেন্টের বছর। তো সে বছর মানুষ খুব বেশি এনজয় করতে পারেনি, স্বাধীনতার একটা জিগির ছিল ভিতরে, স্বাভাবিক সেটাই। তাই 1954-এর ওই মেলাটায় অনেক বেশি মানে ভারত সরকার অনেক বেশি প্রমোট করেছিল, বিভিন্ন জায়গা থেকে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল। তারপর একটা বিরাট ম্যাসাকার হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশ ডিজাস্টার নয়, ক্রাউড ম্যানেজ করতে কার্যত ফেল করেছিল। গুগল করলে আপনারা জানতে পারবেন। এছাড়া আমি নিজেই একটা নন ফিকশন কভার করেছি, লেখক সোমনাথ সেনগুপ্তর লেখা দর্শন আমি, সেখানেও এ বিষয়ে চর্চা করা রয়েছে। ঠিক আছে,
পুলিশ ফেল করেছিল, উত্তরপ্রদেশ পুলিশ, এবং এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে যেটা গুগল করলে আপনারা দেখতে পাবেন। তো সেই 1954-এর মহাকুম্ভ মেলা কালকুট অর্থাৎ সমরেশ বসু তিনি অ্যাটেন্ড করেছিলেন, এবং এই অ্যাটেন্ড করার ঘটনা এটাও একটা নন ফিকশন, এটাও একটা আংশিক আত্মজীবনী, এবং এটাও একটা ভ্রমণ লেখা। কিন্তু এই ভ্রমণ লেখার মধ্যে একটা ভারতবর্ষকে মহামিলনের তীর্থক্ষেত্র করে গড়ে তোলার একটা চেষ্টা কালকুট করেছেন, এবং তার অনেকাংশে তিনি সফল হয়েছেন। তিনি একটা ভারতবর্ষের মিনিয়েচার ভার্সন দেখতে পেয়েছেন। দক্ষিণ ভারতীয়, বাঙালি, উত্তর ভারতীয় বিভিন্ন সম্প্রদায় পুণ্যের খোঁজে, পুণ্যের লোভে এগিয়ে চলেছে অমৃত কুম্ভের দিকে কুম্ভ মেলার সময়, এবং তাদের সঙ্গে যখন তার বক্তব্যের আদান প্রদান হচ্ছে, সংস্কৃতির আদান প্রদান হচ্ছে, এবং এই ভারতবর্ষ যে দিবে আর নিবে মিলাবে মিলিবে, রবীন্দ্রনাথের সেই লাইন, যেটা যে শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, সেটাকে প্র্যাকটিক্যালি বুঝতে সাহায্য করে আমাদেরকে এই কালকুটের এই লেখা। ভারতবর্ষের মানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, যেটা এখনকার সময় খুব দরকার, কারণ এটা ইউরোপিয়ান কালচার না। যারা স্প্যানিশ ভাষায় কথা বলে তারা একটা দেশে থাকবে, যারা ইটালিয়ান ভাষায় একটা কথা বলে তারা একটা দেশে থাকবে, রাইট? যারা পর্তুগালে আলাদা দেশ থাকবে, ড্যানিশ, ডাচ, এটা ইউরোপিয়ান কালচার নয়। এটা হচ্ছে সবাই একসঙ্গে মিলে একসঙ্গে গ্রো করার কালচার, এবং এই মানুষকে একসঙ্গে অবজার্ভ করা, এবং সেই অবজারভেশনকে শুধু অবজার্ভ করলেই হবে না, তাহলে সে আমিও করতে পারি, সেটাকে সুন্দর করে লিখে পাঠকের সামনে পরিবেশন করা, এইটা দিয়েই কালকুট তুরন্ত একটা তার নন ফিকশন সৃষ্টি করেছেন অমৃত কুম্ভের সন্ধানে। যাদের বই পড়তে ভালো লাগছে না, বা যাদের সময়টার মধ্যে একটু একটু মানে চলছে, প্যাচেস চলছে, তারা এই বইটা পড়লে অনেক অনেক রিলিফ পাবেন। কিন্তু তার মানে এটা নয় যে বইটা কোনো মোটিভেশনাল বই। বইটা মোটিভেশনাল বই মোটেই নয়, কিন্তু আপনাকে মানসিক আরাম দেবে, এই অবধি বলাই যায়। আজকের এই ভিডিও শেষ বই, যে বইটা নিয়ে গত বছর থেকে প্রচুর নাম শুনছি, কারণ নারায়ণ সান্যালের 100 বছর কমপ্লিট হয়েছে গত বছর। উনি 1924 বর্ন, গত বছর ওনার কমপ্লিট হয়েছে। এই বইয়ের 3টে ভলিউম আছে। সেকেন্ড এবং থার্ড ভলিউম আমি পড়িনি, আমি প্রথম ভলিউমটাই পড়েছি। আপাতত দ্বিতীয় এবং তৃতীয় ভলিউম পড়ার কোনো রকম পরিকল্পনা নেই। এবং বইটার উপরে একটা স্ট্রিপ দিয়ে সাদা রঙে জানিয়ে দেওয়া হয়েছে যে 2000 সালের বঙ্কিম অ্যাওয়ার্ড পাওয়া বই এই বই। আপনারা বুঝতেই পারছেন কোন বইয়ের কথা বলছি, রূপমঞ্জরি। রূপমঞ্জরি 1, এই বইটার দাম হচ্ছে 550, ডেজের বই, এবং নাম্বার অফ পেজেস হচ্ছে 491। বইয়ের ভিতরে কিছু কিছু ছবি থাকলেও থাকতে পারে, মনে করতে পারছি না এখন। বইটাকে খুলে দেখালে এরকম, কভারটা খুব একটা অ্যাট্রাকটিভ নয়, ডেজে যেরকম হয়, সামনেটা এরকমই, একটু নীলচে করে পেজ, তবে সেটা ভালো, খুব একটা খারাপ নয়। তার কারণ হচ্ছে তাই জন্যই বইটার দামটা 550-এর মধ্যে তারা রাখতে পেরেছে। এবার এই রূপমঞ্জরি কি নিয়ে? রূপমঞ্জরি হচ্ছে নন ফিকশন, তার মধ্যে একটা ফিকশনাল ক্যারেক্টার ঢোকানো হয়েছে, সেটাই হচ্ছে রূপমঞ্জরি। তিনি হচ্ছেন হটু বিদ্যালঙ্কার এবং হটি বিদ্যালঙ্কার বলে দুটো চরিত্র, আমি জানতাম না। সেই দুটো চরিত্রকে কম্বাইন করে বা হাইব্রিড করে রূপমঞ্জরি চরিত্রটা সৃষ্টি করা হয়েছে। বাংলার শিক্ষা, সংস্কৃতি এবং নারী শিক্ষার প্রতীক বা প্রতিভূ হিসাবে এই রূপমঞ্জরি চরিত্রকে খাড়া করার চেষ্টা রয়েছে। কিন্তু পার্ট 1-এ, পার্ট 2 বা পার্ট 3-তে কী হতে চলেছে আমি জানি না। পার্ট 1-এ প্রথম দিকে 150 পেজ বা তারও কম, হয়তো 90-80 পেজের মধ্যেই হটু আর হটিকে মিশিয়ে রূপমঞ্জরি তৈরির এই প্রসেস শেষ হয়ে গেছে। তারপরে চলেছে বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস। এই নন ফিকশন শুরু হয়েছে বারাণসী থেকে, বাঙালিদের টোল চালানো থেকে শুরু করে, অর্থাৎ শিক্ষা থেকে, বাংলার নবজাগরণ থেকে। তারপরে চৈতন্যদেব, যিনি হিন্দু ধর্মকে অবাধ নানা রকম যে ম্যাল প্র্যাকটিস থেকে বাঁচিয়েছিলেন, পিটফল থেকে, বা সেই চৈতন্যদেব, এবং আরও বহু ঘটনার মধ্য দিয়ে বিভিন্ন বণিক সম্প্রদায় ভারতবর্ষে আসা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সর্বশেষে পলাশির যুদ্ধ দিয়ে মোটামুটি শেষ হয়েছে। এবং সিরাজদৌল্লার পতন এবং তার মৃত্যু, এবং সবশেষে লুফথান্নেসার ওই খোশবাগ মসজিদে যে তিনি শেষ জীবন কাটাতেন এবং কয়েকবার নামাজ পড়তেন তাদের ধর্মীয় প্রসেস অনুযায়ী, মুসলিমদের ধর্মীয় প্রসেস অনুযায়ী, এই অবধি দিয়ে এটা শেষ হয়েছে। লেখাটা ভালো, কিন্তু লেখাটা কিন্তু খুব ক্যাজুয়ালি পড়ার লেখা নয়, যে আপনি খুব মানে শুয়ে রিল্যাক্স করে রাত্রিবেলা 9টার সময় বা খাওয়ার পরে 10টার সময় একটু পড়ছেন, এটা কিন্তু এরকম নয়। এই লেখাটা কিন্তু আপনার অ্যাটেনশন দাবি করবে। এটাকে কিন্তু আপনাকে পড়তে হবে খুব ফোকাসড হয়ে, আপনাকে পড়তে হবে আপনার কারিকুলামের বইয়ের মতো, না হলে কিন্তু আপনি ট্র্যাক মিস হয়ে যেতে পারে, ডিরেলড হয়ে যেতে পারেন। ঠিক আছে, এখানে
ঘটনাবহুল, মানে ঘটনার ঘন ঘটা রয়েছে, প্রচুর কিছু রয়েছে, ঠিক আছে, প্রচুর কিছু। প্রতি পাতায় আপনি একটা সিকোয়েন্স থেকে অন্য সিকোয়েন্সে এসে পৌঁছবেন, তা আবার নন ফিকশনের সিকোয়েন্স। ফিকশনের সিকোয়েন্স হলে না হয় বা ঠিক আছে, মিস করে গেছি, নন ফিকশনের সিকোয়েন্স মানে এত ঘটনা, খুঁটিনাটি, মানে এক্সটেন্সিভ, প্রলিফিক, মানে বহু কিছু এর মধ্যে রয়েছে। তাই যারা এটা পড়বেন বা যারা সংগ্রহ করবেন তারা কিন্তু এই কথাগুলো মাথায় রেখে করবেন। ভালো বই, কিন্তু এইগুলো মাথায় রেখে করবেন। এটা কিন্তু ইতিহাস নির্ভর একটা নন ফিকশন। মোটামুটি আজকে যে 3টে বই নিয়ে কথা বললাম, 3টেই নন ফিকশন। তার মধ্যে একটা আনন্দ, একটা ডেজ আর একটা তুহিনা প্রকাশনী। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।